ওয়েট গাইস, আজকে অসাধারণ একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছে। ভাবুন তো, একজন এতিম ছেলে যে একদিন একটা পরিবারের ভালোবাসা পেয়ে নিজের জীবন নতুন করে শুরু করেছিল, কিন্তু সেই পরিবারই একসময় তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ায়। ভালোবাসা, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর হৃদয় বিদারক ট্র্যাজেডিতে ভরা এই গল্পে রয়েছে এমন সব টুইস্ট যা শেষ মুহূর্ত পর্যন্ত আপনাকে পর্দা থেকে চোখ সরাতেই দেবে না। হ্যালো সিনেমা লাভার্স, কেমন আছেন সবাই? সঙ্গে আছি আমি আরাফাত, আর আপনারা দেখছেন সিনেম্যাক্স বিডি। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2026 সালে মুক্তিপ্রাপ্ত তামিল সিনেমা লেনিন, যেখানে একজন সাধারণ মানুষের জীবন কিভাবে রক্ত, অশ্রু আর প্রতিশোধের আগুনে বদলে যায়। তাই গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। গল্পের শুরুটা হয় 1976 সালে চিত্তুর জেলার শ্রীরামপুরাম দেখিয়ে। এলাকায় যাতে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টিপাত হয়, সেজন্য এই এলাকার মানুষজন প্রতি বছর অত্যন্ত ধুমধামের সাথে 18 দিনব্যাপী একটা ঐতিহ্যবাহী উৎসব পালন করে থাকে। এই উৎসবের নামই হলো ভারত মিট্টা। গ্রামবাসীর সবচেয়ে বড় বিশ্বাস হচ্ছে, যদি এই 18 দিনের উৎসবে মাটিতে রক্তের একটা ফোঁটাও পড়ে, তবে সমগ্র গ্রামের উপর উপরওয়ালার পক্ষ থেকে বড় কোনো সংকট নেমে আসবে। এরই মধ্যে একটা অনাথ এবং ক্ষুধার্ত ছোট্ট ছেলে গ্রামের উৎসবে এসে পৌঁছায়। ছোট ছেলেটির নাম হচ্ছে লেনিন। সে উৎসব প্রাঙ্গণের দায়িত্বপ্রাপ্ত লোকটির কাছে খাবার চাইলে সে বলে, যতক্ষণ পর্যন্ত এই উৎসবের মূল প্রতীকী পতাকা উত্তোলন না হচ্ছে, ততক্ষণ কেউ কোনো খাবার পাবে না। কিন্তু উৎসবের মূল চত্বরে পতাকাটি কে স্থাপন করবে, এই নিয়ে দুই পক্ষের তুমুল তর্কাতর্কি শুরু হয়। ঠিক তখনই ছোট্ট লেনিন এসে সেই পতাকাটি নিয়ে সবার সামনে স্থাপন করে। পতাকা স্থাপন করার সাথে সাথেই উপরওয়ালার কৃপায় বৃষ্টি শুরু হয়ে যায়, যা দেখে সমস্ত মানুষ এটাকে একটা শুভ লক্ষণ মনে করে অত্যন্ত আনন্দিত হয়ে যায়। সেই মুহূর্তেই লেনিনের সাথে বসন্ত এবং তার মা জয়ন্তীর পরিচয় ঘটে। প্রকৃতপক্ষে লেনিন একজন অনাথ, তার বাবা মা কেউই নেই, এমনকি লেনিনের নিজের গ্রাম কোনটা তাও সে জানে না। এসব জেনেও জয়ন্তী লেনিনকে নিজের কাছে আশ্রয় দেয়, অর্থাৎ এখন থেকে লেনিনকে তার বাড়িতেই থাকতে বলে। সিন এরপর নিয়ে যাওয়া হয় 2001 সালে কাদাপার কেন্দ্র কারাগারে। জেলারের বিশেষ সুপারিশের কারণে লেনিন তার সাজার কিছুদিন আগেই জেল থেকে মুক্তি পেয়ে যায়। লেনিনের পোষা কুকুরের নাম ছিল কানাইয়া। জেল থেকে বের হয়ে আসার পর লেনিনের কাছে কানাইয়া ছুটে আসে। এরপর লেনিন কানাইয়াকে সাথে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামের সমস্ত মানুষ লেনিনকে এভাবে দেখে অবাক হয়ে যায়। তারা ভেবেই নিয়েছিল সে জেল থেকে ছাড়া পেয়ে গ্রামে যাবে না। লেনিনের চাচার নাম ইয়াতি রাজু। গ্রামে পৌঁছানোর পর সে প্রথমে তার চাচার কাছেই যায়। এরপর সেখান থেকে সরাসরি একটা বাড়িতে আসে। সেখানে কর্মরত দিল্লি নামের একটা ছেলে লেনিনকে খুন করার উদ্দেশ্যে একটা ছুরি হাতে নেয়। এরপর বলে, গ্রামের সমস্ত মানুষ এখন শুধু তোমার কথাই বলছে। তারা সবাই বলছে যে তোমার গল্প নাকি শেষ হয়ে গেছে। তোমার গল্প যদি শেষই হয়ে থাকে, তবে তুমি আবারও এখানে কেন ফিরে এলে? যে উৎসবের নাম নিতেও মানুষ ভয় পায়, সেই শততম ভারত মিট্টা উৎসবে আসলে কি ঘটেছিল বলতো? সিন শিফট করে নিয়ে যাওয়া হয় ভারত মিট্টার 100তম উৎসবের দিনে। তবে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একটা অ্যাক্সিডেন্ট দিয়ে, যে অ্যাক্সিডেন্টে জয়ন্তীর স্বামী নাগামণি মারা যায়। মূলত নাগামণির পরিবারই এই ভারত মিট্টা উৎসবের আয়োজন এবং পরিচালনা করে আসছিল। এভাবে উৎসবের আগ মুহূর্তে নাগামণি মারা যাওয়ায় গ্রামবাসী দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তারা চিন্তা করে যে এবার উৎসব হবে কি না। তবে জয়ন্তী সকল কষ্ট মাটি চাপা দিয়ে নাগামণি মারা যাওয়া সত্ত্বেও উৎসবের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এই উৎসবে প্রতি বছর যে কোনো একজনকে প্রধান পরিচালক বা সামাজিক নেতা হিসেবে নির্বাচিত করা হয়। এই পদটি অত্যন্ত সম্মানের এবং মর্যাদাপূর্ণ, তাই গ্রামের প্রতিটি মানুষের মনেই প্রধান পরিচালক হওয়ার তীব্র আকাঙ্ক্ষা থাকে। বিশেষ করে ইয়াতি রাজুর এই ইচ্ছাটা অনেক বেশি ছিল, কিন্তু সেই পদের জন্য নির্বাচিত করা হয় গ্রামের অন্য একজনকে। এটা নিয়ে ইয়াতি রাজু তার ভাবি জয়ন্তীর কাছে গিয়ে বলে, সে এবার অনুষ্ঠিত হয়ে যাওয়া উৎসবের প্রধান হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কেন তাকে বাদ দিয়ে অন্য কাউকে রাখলো। তখন জয়ন্তী তাকে অপমান করে বলে, আমি এবং আমার পরিবার বেঁচে থাকতে তুমি এই সম্মান কোনোদিনও পাবে না। তুমি আমার শ্বশুরের রক্ষিতার গর্ভে জন্মেছ। যেখানে তোমার জন্মের মধ্যেই কোনো নীতি নেই, সেখানে তুমি কিভাবে বড় নেতা হবে? হ্যাঁ, নাগামণি এবং ইয়াতি রাজু সৎ ভাই। লেনিন ইয়াতি রাজুকে চাচা ডাকে, কারণ জয়ন্তী লেনিনকে ছেলের মতো করেই বড় করেছে। 100তম ভারত মিট্টা উৎসব অত্যন্ত জমকালোভাবেই শুরু হয়। লেনিন চত্বরের সামনে এসে মূল পতাকা স্থাপন করতেই বৃষ্টি নেমে আসে। এতে করে সবাই খুশি হয়। এই উৎসবে কোনো ধরনের রাজনীতির স্থান নেই, কিন্তু তা সত্ত্বেও দামদর নামের এক ব্যক্তি বিধায়ক রাঘব রেড্ডির একটা বিশাল কাট আউট উৎসবে প্রাঙ্গণে এনে দাঁড় করিয়ে দেয়। এতে সাধারণ মানুষ অত্যন্ত ক্ষুব্ধ হয়। জয়ন্তী এমনটা দেখে রেগে গিয়ে বলে, এই ঐতিহ্যবাহী ভূমিতে এসব রাজনীতি কিসের? এখানে যে কিছু নিয়ম এবং ঐতিহ্য রয়েছে তা কি তোমরা জানো না? এখনই তোমরা কাট আউটটা সরাও। কিন্তু তারা জয়ন্তীর এসব কথা শুনেও সেখান থেকে কাট আউটটি সরায় না। তখন লেনিন খোদ রাঘব রেড্ডির চোখের সামনে কুঠার দিয়ে সেই কাট আউটটি কেটে টুকরো টুকরো করে ফেলে দেয়।
দেয়। যেহেতু নির্বাচনের সময় ঘনিয়ে এসেছিল, তাই এই সময় কোনো ঝামেলা ঠিক হবে না ভেবে রাঘব রেড্ডি চুপচাপ সেখান থেকে পিছু হটে চলে যায়। সিন শিফট করে এরপর দিগুবর রামপুরাম গ্রামের প্রভাবশালী মাতবর নীলকান্তমকে দেখানো হয়। নীলকান্তমের দুই মেয়ে, একজনের নাম বৈদেহী এবং অন্যজনের নাম ভারতী। ছোট মেয়ে ভারতী ছোটবেলা থেকেই মাদ্রাজে বড় হয়েছে। সে বর্তমানে উৎসবের উদ্দেশ্যে গ্রামে ফিরে আসে। মেলাতে ভারতীকে প্রথম দেখা মাত্রই লেনিন তার প্রেমে পড়ে যায়। মেলায় আয়োজিত একটা নাটকে ভারতী অত্যন্ত দারুণ অভিনয় করে, সবার অনেক অনেক প্রশংসা অর্জন করে। নাটক শেষ হওয়ার পর নীলকান্তম লেনিনকে ডেকে ভারতীকে সাবধানে বাড়ি পৌঁছে দিয়ে আসার জন্য বলে। এই নীলকান্তম সম্পর্কে লেনিনের মামা হয়, তাই ভারতীকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য লেনিন খুশি মনেই রাজি হয়ে যায়। লেনিন এবং ভারতী একে অপরের সাথে কথা বলতে বলতে বাড়ির দিকে রওনা হয়। এভাবেই তাদের দুজনের মধ্যে একটা সুন্দর সখ্যতা গড়ে ওঠে। নীলকান্তমের বাড়িতে রত্নম নামের একজন মহিলা গৃহকর্মী হিসেবে কাজ করেন। তার স্বামী দামোদরের সাথে জুয়া খেলে তার হাতের চুরিগুলো হেরে যায়। ভারতী কৌশলে দামোদরের কাছ থেকে সেই চুরিগুলো চুরি করে নিয়ে আসে। বিষয়টি জানতে পেরে লেনিন ভারতীর কাছ থেকে চুরিগুলো নিয়ে পুনরায় দামোদরকে ফেরত দিয়ে দেয়। দামোদর তখন বলে, এভাবে চুরি করার কি দরকার ছিল, যদি সাহস থাকতো তবে জুয়া খেলায় জিতে নিয়ে যেতে পারতে। দামোদরের এই কথা শুনে ভারতী তার সাথে খেলায় বসতে রাজি হয়ে যায়। দামোদর বাজি ধরে যে যদি তুমি হেরে যাও তবে এই বছরের ভারত মিথ্যা উৎসবের সমস্ত দায়িত্ব লেনিনকে আমার হাতে দিতে হবে। ভারতী বলে, সেটা তো কোনোদিনই ঘটবে না, তবে তুমি যদি হেরে যাও তবে এই বছর থেকে তুমি জুয়া খেলার এই আড্ডা পুরোপুরি বন্ধ করে দেবে। দামোদর এই শর্তে রাজি হয়ে যায়। এরপর তাদের মধ্যে খেলা শুরু হয়। সবাইকে অবাক করে দিয়ে ভারতী সেই খেলায় জয়লাভ করে। তা দেখে উপস্থিত সমস্ত মানুষ দামোদরকে দেখে উপহাস করতে থাকে। এরপর সে বাধ্য হয়ে চুরিগুলো ভারতীকে ফেরত দিয়ে দেয়। ভারতী এরপর লেনিনকে বলে, আগামীকাল পাশের শহরে আমার একটা কাজ আছে, আমাকে সাবধানে নিয়ে যাবে এবং সাবধানে ফিরিয়ে নিয়ে আসবে। আমি কিন্তু বাস স্ট্যান্ডে তোমার জন্য অপেক্ষা করব। এসব শুনে লেনিন খুশি হয়, কারণ লেনিন ভারতীর প্রেমে ইতিমধ্যে হাবুডুবু খাচ্ছিল। পরের দিন সকালে ভারতী আগেভাগেই বাস স্ট্যান্ডে এসে অপেক্ষা করে, তবে লেনিন সময়ের মধ্যে আসে না। এর মধ্যে বাসও চলে আসে, তাই ভারতী লেনিনের উপর রাগ দেখিয়ে বলে, আমার চেয়ে বুঝি গ্রামের কাজই বেশি হয়ে গেল। এটা বলে সে বাসে উঠে যায়। ভারতী বাসে ওঠার পরপরই অন্য কাউকে যেন বাসের ভেতর ঢুকতে না দেওয়া হয়, সেজন্য তুলসী নামক এক গুন্ডার লোকেরা বাসের দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই লেনিন সেখানে এসে পৌঁছায়। আশেপাশের লোকজন লেনিনকে বলে, তুলসীর লোকেরা একটা মেয়েকে জোরপূর্বক বাসে করে তুলে নিয়ে গেছে। একথা শুনেই লেনিন সাথে সাথে অত্যন্ত দ্রুত গতিতে সাইকেল চালিয়ে বাস ধাওয়া করতে শুরু করে। ওদিকে বাসের মধ্যে তুলসী ভারতীকে ধরে বলে, তুমিও নাকি খুব ভালো খেলাধুলা করতে পারো, তোমার জন্য বিশেষভাবে আমাদের গ্রামে একটা খেলার ব্যবস্থা করেছে, আজকে সেখানে তোমাকে নিয়েই খেলবো। কিন্তু এর মধ্যে লেনিন বাসের ভেতরে উঠে পড়ে সবাইকে মারতে শুরু করে। এর মধ্যেই বাসটি এসে থামে কোত্তা চেরুভু নামের একটা জায়গায়। লেনিন সেখানে বাস থেকে সবাইকে বাইরে এসে মারতে থাকে। একজনকে একদম মেরে ফেলতেই যাবে, এমন সময় বসন্ত এসে লেনিনকে আটকায়। বসন্ত এবং লেনিন ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছে। জয়ন্তীর একমাত্র ছেলে হলো এই বসন্ত, তবে সে উচ্চ শিক্ষার জন্য মাদ্রাজে চলে গিয়েছিল। বর্তমানে পড়াশোনা পুরোপুরি শেষ হওয়ায় বসন্ত মাদ্রাজ থেকে পুরোপুরিভাবে চলে এসেছে। এতদিন পর লেনিন বসন্তের দেখা পেয়ে খুশি হয়। দুজন একসাথে বাড়িতে ফেরে। ছেলে বাড়ি ফেরায় মা জয়ন্তীও খুশিতে বরণ করে। বসন্ত গ্রামে একটা বিনামূল্যে দাতব্য হাসপাতাল নির্মাণ করেছিল। গ্রামে এসে হাসপাতালটা চালু করার প্রস্তুতি নেয় বসন্ত। কিন্তু সেই হসপিটালে লাইসেন্স দেওয়ার জন্য এলাকার বিধায়ক রাঘব রেড্ডি যে একাংশ দাবি করছে, এটা লেনিনকে জানায় তার কাছের লোক। কিন্তু বসন্ত কাউকে কোনো লাইসেন্সের অংশ দিতে রাজি নয়, তাই অন্য উপায়ে হসপিটালে লাইসেন্স নিয়ে আসে। এরপর গ্রামের একজন বসন্তকে রাঘব রেড্ডি কেমন মানুষ এসব জানালে বসন্ত বলে, ঠিক আছে, আগামীকাল উদ্বোধনে ওকেই ডেকে পাঠাও, ওকে দিয়েই ফিতা কাটাবো, খুব খাতির করব। পরদিন সকালে হসপিটালের উদ্বোধনে রাঘব রেড্ডি আসে, কিন্তু বসন্ত তাকে দিয়ে ফিতা না কাটিয়ে তার মাকে দিয়ে ফিতা কাটায়। পাশাপাশি প্রদীপ প্রজ্বলনও নীলকান্তমের দুই মেয়ে বৈদেহী এবং ভারতীকে দিয়েই করায়। উদ্বোধনে ডেকে এনে সমস্ত মানুষের সামনে এভাবে মানহানি করায় রাঘব রেড্ডি তো আরো বেশি রেগে যায়। তবে লেনিন চলে আসায় রাঘব চুপ হয়ে বাড়িতে ফিরে যায়। বাড়িতে ফিরে রাঘব তার কাছের লোকদের বলে, সেদিন লেনিন আমার কাট আউট ভেঙেছে, আর আজকেই বসন্ত উদ্বোধনে ডেকে নিয়ে সবার সামনে আমাকে অপমান করলো। এর আগেও পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিল বলে বসন্তের বাবাকে আমি গাড়ি চাপা দিয়ে মেরেছি। এবার আমি এদের সবাইকেই মেরে ফেলবো। এরপর সিন নিয়ে যাওয়া হয় উৎসবে। নীলকান্তমের বড় মেয়ে বৈদেহীর পেছনে এক ছেলেকে বারবার ঘুরঘুর করে তাকে বিরক্ত করতে দেখা যায়। লোকটি তার পিছু নিতে থাকলে বৈদেহী কোনো মতে তার হাত থেকে বেঁচে চলতে থাকে। অন্যদিকে বসন্ত
তো উৎসবের মাঠে আসলে সেখানে ছোট চাচা ইয়াতি রাজু তার সাথে পরম স্নেহে কথা বলার চেষ্টা করে, তবে ছোটবেলা থেকেই মায়ের শেখানো কথা শুনে বড় হওয়ার কারণে বসন্ত ইয়াতি রাজুর সাথে দূরত্ব বজায় রাখে, ঠিকঠাকভাবে কথাও বলে না। এদিকে লেনিনের প্রতি নিজের ভালোবাসা আর লুকিয়ে রাখতে না পেরে ভারতী মেলা প্রাঙ্গণে লেনিনকে প্রপোজ করে বসে, তাও আবার এক লাভ লেটার দিয়ে। সেটা দিয়ে ভারতী আরো বলে প্রথমবার যখন সে লেনিনকে দেখেছিল তখনই তার প্রেমে পড়ে গিয়েছিল, তাকে যুদ্ধের ময়দানে কোনো বীর যোদ্ধার মতো মনে হয়েছিল, কপালে ছিল রক্তের ফোঁটা যা দেখতে খুব সুন্দরই লাগছিল। এরপর তাসের খেলায় লেনিন তার উপর যে পূর্ণ ভরসা রেখেছিল সেই বিশ্বাসের কারণে তার ভালোবাসা আরো গভীর হয়ে গেছে। এইসব জানতে পেরে লেনিন অনেক খুশি হয়, মনে মনে সেও তো তাকে ভালোবাসত। তো এরপরেই দুজনের অনেক রোম্যান্স চলে। এর মধ্যেই বৈদেহীর সাথে বসন্তের বিয়ের জন্য জয়ন্তী নীলকান্তমকে প্রস্তাব দিলে নীলকান্তম এতে রাজি হয়ে যায়। রাজি হওয়ায় জয়ন্তীও অনেক খুশি হয়। সেদিনই বসন্ত এবং বৈদেহীর এঙ্গেজমেন্ট হয়, এমনকি বিয়ের দিনও ধার্য করে ফেলা হয়। মেলা শুরু হওয়ার পর থেকেই সূর্য নামের একটা ছেলে বৈদেহীর পেছনে লেগে থাকতো, কিন্তু বৈদেহী তাকে মোটেও পছন্দ করতো না। একদিন সূর্য বৈদেহীর পেছনে ঘুরঘুর করলে তা দামোদর দেখে ফেলে। দেখে সে তার চালাককে উপহাস করে বলে মনে হচ্ছে ওদের দুজনের মধ্যে কোনো বোঝাপড়া চলছে। এমন এক 2 নম্বর মেয়ে কিনা আগামীকাল বসন্তের বউ হতে যাচ্ছে। এদের বংশের নাম উম্মি যৌথ না রেখে অ্যাঙ্গেলি রাখা উচিত ছিল। পাশেই দাঁড়িয়ে এসব কথা জয়ন্তী এবং ইয়াতি রাজু শুনতে পায়, আর শুনতেই রেগে গিয়ে ইয়াতি রাজু দামোদরের কলার চেপে ধরে। তখন জয়ন্তী উল্টো ইয়াতি রাজুকে অপমান করে বলে তোমার কারণেই তো আজ আমাদের এমন কথা শুনতে হচ্ছে, তুমি কি আমার শ্বশুরের বৈধ সন্তান? ভাবির এই কথাগুলো ইয়াতি রাজুকে খুবই কষ্ট দেয়। এর মধ্যে পুরো গ্রামবাসী এই ব্যাপারটা জেনে যায়। জয়ন্তীর পরিবারকে বাঁকা চোখে দেখতে শুরু করে। ওদিকে ইয়াতি রাজু ভাবির কথা মতো কষ্ট পেয়ে মদ খেয়ে মাতাল হয়ে অনেক কিছুই বলতে থাকে। সে সময় লেনিন চাচার কাছে এসে এই মাতাল হওয়ার কারণ জানতে চাইলে ইয়াতি রাজু তাকে জানায় ভাবি তাকে কখনোই সম্মান দেয় না, কেউই তাকে পরিবারের অংশ বলে মনে করে না। এখন তো মনে হচ্ছে যেন বাঁচার ইচ্ছেই মরে গেছে। লেনিন চাচাকে বুঝিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু চাচার মনের কষ্ট একটুও কমে না। সেই রাতে বৈদেহী একা একা কোথাও একটা যাচ্ছিল। ইয়াতি রাজু তাকে লক্ষ্য করে মনে মনে সন্দেহ পোষণ করে যে কালকে তো তার বিয়ে, আর এই মেয়ে এখন এই সময় একা একা কোথায় যাচ্ছে। পরের দিন সকালে বৈদেহীর ঘরে একটা চিঠি পায় নীলকান্তম। সেই চিঠিতে বৈদেহী লিখে রেখেছিল আমি একটা ছেলেকে ভালোবাসি বাবা, আর আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না, তাই আমি তার সাথেই চলে যাচ্ছি। এই চিঠি পেয়ে নীলকান্তম লজ্জায় মাথা নত করে ঘটে যাওয়া সমস্ত বিষয়ের জন্য জয়ন্তীর কাছে ক্ষমা প্রার্থনা করে। চিঠিটা জয়ন্তীকেও দেখায়। এরপর বলে আমার বড় মেয়ের আপনার বাড়ির বউ হওয়ার মতো ভাগ্য নেই। সে যে ভুল করেছে তার প্রায়শ্চিত হিসেবে আমার ছোট মেয়ে ভারতীকে আপনার বাড়ির বউ করে নিন। জয়ন্তী এই প্রস্তাবেও রাজি হয়ে যায়। প্রকৃতপক্ষে বৈদেহী কারো সাথে পালিয়ে যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। জয়ন্তীও বৈদেহীর পেছনে সূর্যকে ঘুরতে দেখেছিল। জয়ন্তী মোটেও ভালো মানুষ ছিল না। জয়ন্তী এবং তাদের বাড়িরই একজন যার নাম ছিল গোবিন্দ দুজন মিলে লোক ভাড়া করে বৈদেহী এবং সূর্যকে অত্যন্ত নৃশংসভাবে কুপিয়ে মেরে ফেলেছে। হায় আল্লাহ। যাই হোক, এরপর তারাই বৈদেহীর পালিয়ে যাওয়ার ব্যাপারটা সাজায়। এমনকি বৈদেহীর হাতের লেখার মতো করে একটা চিঠি লিখে তারাই বৈদেহীর ঘরে রেখেছিল। এর মধ্যে বসন্ত এবং ভারতীর বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। ভারতীকে যে লেনিন ভালোবাসে তা জানে ইয়াতি রাজু, তাই ইয়াতি রাজু লেনিনের কাছে এসে বলে ওখানে ভারতের সাথে অন্য একজনের বিয়ে হয়ে যাচ্ছে আর তুই এখানে চুপচাপ বসে আছিস। লেনিন তখন মনে কষ্ট নিয়ে বলে চুপ করে থাকা ছাড়া আমার আর কি বা করার আছে। বসন্ত আর জয়ন্তীর কারণেই আমি একটা জীবন পেয়েছি, আমি তাদের কাছে চির ঋণী। আজ সকালেই বৈদেহীর কারণে একবার বিয়ে ভেঙে গেছে, এখন আবার আমার কারণে কি দ্বিতীয়বার বিয়েটা ভেঙে যাবে? এই জন্মে ভারতীকে বিয়ে করার মতো ভাগ্য হয়তো আমার নেই। কিন্তু ইয়াতি রাজু এত সহজে দমে যাওয়ার পাত্র নয়। ভারতীকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে আসার জন্য ইয়াতি রাজু লেনিনের বন্ধুদের সাথে মিলে একটা সিক্রেট প্ল্যান তৈরি করতে শুরু করে। এর মধ্যে ইয়াতি রাজু লেনিনের বন্ধুদের সাথে নিয়ে আসে বিয়ে বাড়িতে। প্ল্যান হচ্ছে মেইন সুইচ অফ করে ভারতীকে নিয়ে পালাবে। এর মধ্যে বিয়ে বাড়িতে গিয়ে গাড়ি নিয়ে উপস্থিত হয় একদল গুন্ডাও। তাদেরকে কেউ একজন বসন্তের ছবি দেয়, তার মানে গুন্ডারা বসন্তকে মারতে এসেছে। এর মধ্যে বসন্ত এবং ভারতী বিয়ের মঞ্চ চলে আসে। বিয়ের পিঁড়িতে বসার আগ মুহূর্তেই সবার সামনে ভারতী বলে ওঠে এই বিয়েতে তার একেবারেই মত নেই। এরপর ভারতী তার বাবাকে বলে আমার মতামত জিজ্ঞাসা না করে তোমরা কিভাবে এই বিয়েটা ঠিক করতে পারো? শাড়ি সুন্দর লাগছে কিনা, গয়না সুন্দর লাগছে কিনা তা জিজ্ঞেস করলে, অথচ বরকে পছন্দ হয়েছে কিনা সেটা তো একবারও জিজ্ঞেস করলে না। আমি কি হাটের কোনো পুতুল যে একজন না হলে অন্যজনকে বিয়ে করে নেব? আমার এই বিয়ে একদম পছন্দ নয়, আমি লেনিনকে ভালোবাসি। এইসব শুনে চাচা ইয়াতি রাজু খুশি হয়, তাদের আর ভারতীকে উঠিয়ে নিয়ে যাওয়ার কোনো দরকার পড়ে না। কিন্তু সবার সামনে ভারতী এসব বলায় নীলকান্তম অনেক রেগে যায়। রেগে গিয়ে ভারতীকে চর মারতেই যাবে, এমন সময় নীলকান্তমের হাত ধরে বসে বসন্ত। এরপর বলে যা হওয়ার তা তো হয়েই গেছে, অন্তত এখন আর ওর ইচ্ছেকে খাটো করবেন না।
ভারতী এবং লেনিন একে অন্যকে ভালোবাসে, তাই বিয়েটা তাদেরই হওয়া উচিত। বসন্তের এই কথাতে ভারতী সহ সবাই খুশি হয়। এরপর বসন্ত ভারতীকে নিয়ে আসে লেনিনের কাছে। লেনিন এক জায়গায় মন খারাপ করে বসেছিল, প্রিয়জনকে হারিয়ে ফেলতে চলেছে, তাই লেনিন একদম ভেঙে পড়েছিল। সেখানে বসন্ত এসে লেনিনকে বলে, এতগুলো দিন তোরা তোদের প্রেমের কথা এভাবে লুকিয়ে রেখেছিলি কেন, আর আমাকেই পর ভেবে কেন বলিসনি? তোদের এই বিষয়টাকে এতদূর নিয়ে আসার জন্য তোদের মোটেই ক্ষমা করা উচিত নয়। যা, তোর ভারতীকে তোর কাছে তুলে দিলাম। বসন্তের এই কথাগুলো শুনে লেনিন আগে বসন্তকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়, তারপর ভারতীকে জড়িয়ে ধরে। ঠিক তখনই বসন্তকে একজন ছুরিকাঘাত করে। মুহূর্তের মধ্যেই বসন্তের চারদিক থেকে অনেক গুন্ডা ঘিরে ধরে। লেনিন তখন গুন্ডাদের প্রতিহত করে ভারতীকে দিয়ে বসন্তকে গাড়িতে করে হসপিটালে পাঠায়। অন্যদিকে লেনিন এক এক করে সবাইকে মারতে থাকে। সেখানে থাকা মেইন ভিলেনের একদম হাতও কেটে যায়। সিন এর পরেই নিয়ে আসা হয় 2001 সালের ওই বারে। দিল্লি এই পর্যন্ত গল্প শুনে জিজ্ঞেস করে বসন্তকে হত্যা করার জন্য গুন্ডাকে কে পাঠিয়েছিল। এদিকে জেলার জানতে পারে লেনিনের জীবন বিপদে, তাকে মারার জন্য সবাই একটা জায়গায় জড়ো হয়েছে, আর সেই সবাই একত্রিত হয়েছিল ওই বারে। সেখানে লেনিন জানায় বসন্তকে মারার জন্য গুন্ডা পাঠিয়েছিল তার চাচা ইয়াতিরাজু, তাই জেল থেকে বের হয়ে আগে চাচার সাথে দেখা করতে গিয়েছিল। এরপর লেনিন সেখানে চাচা ইয়াতিরাজুর ছিন্ন বিচ্ছিন্ন মাথা সবাইকে দেখায়, যা দেখে সেখানে উপস্থিত গুন্ডা সহ সবাই একদম ভয় পেয়ে যায়। তাই মাথা দেখানোর পর লেনিন হুঙ্কার দিয়ে বলে, আমার ফ্যামিলির দিকে যে চোখ তুলে তাকাবে তার এই অবস্থা করব। ওইদিকে জেলারও লেনিনের বিপজ্জনক হয়ে ওঠার অনেক কিছুই দেখতে পায়, তাই আবারও বেরিয়ে পড়ে লেনিনকে ধরতে। এদিকে দিল্লি এই ইয়াতি রাজুর মাথা কাটার পেছনের ঘটনা এবার বলতে বলে। তখন শুরু হয় আবারও একটা ফ্ল্যাশব্যাক। ইয়াতি রাজুকে জয়ন্তী সবসময় রক্ষিতার সন্তান বলে অপমান করে এসেছে। ইয়াতি রাজু বসন্তকে যতই নিজের ভাতিজা হিসেবে ভালোবাসার অভিনয় করুক না কেন, বসন্ত তার মায়ের মতো ইয়াতি রাজুকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখত। শুধু জয়ন্তী আর বসন্তই নয়, পুরো গ্রামের মানুষই ইয়াতি রাজুকে অবৈধ সন্তান বলে গালিগালাজ করত। তাই ইয়াতি রাজু সবসময় ভাবতো যে সে যদি গ্রামের ভারত মিথ্যা উৎসবের প্রধান বা বড় নেতা হতে পারে, তাহলে গ্রামের সবাই তাকে সম্মান করবে। কিন্তু জয়ন্তী এবং বসন্ত বেঁচে থাকতে তাকে তো আর মূল পদে যেতে দেবে না। তাই বসন্তকে খুন করার জন্য ইয়াতি রাজু গুন্ডাদেরকে টাকা দেয় বিয়ে বাড়িতে হামলা করে মেরে ফেলার জন্য, কিন্তু তার সেই পরিকল্পনা অল্পের জন্য হাতছাড়া হয়ে যায়। আর এর আগে আমরা দেখেছি বৈদেহীকে অন্ধকারে একা একা কোথাও যাওয়াটা ইয়াতি রাজু লক্ষ্য করেছিল। তখন ইয়াতি রাজু বৈদেহীর উপরে সন্দেহ হওয়ায় পিছু নেয়। পিছু নিলে দেখে গোবিন্দ তার লোকজনদের সাথে নিয়ে বৈদেহী এবং সূর্যকে নির্মমভাবে হত্যা করছে। অর্থাৎ সেদিন রাতেই ইয়াতি রাজু সবকিছুই দেখেছিল। এটা দেখার পর ইয়াতি রাজু ভাবে যদি ফাঁস করে দেয় তাহলে জয়ন্তীর খেল খতম হয়ে যাবে। এসব বাড়িতে বসে ইয়াতি রাজু মজা নিয়ে লেনিনের কুকুরের সাথে বলতে থাকে। অন্যদিকে বসন্তকে মারার জন্য গুন্ডাদেরকে কে পাঠিয়েছিল তা খুঁজে বের করতে লেনিন তার কাজ শুরু করে দেয়। বসন্তের উপরে হত্যা চেষ্টা করা গুন্ডারা দুর্গার লঞ্চে অবস্থান করছিল। তাদের পাওনা বাকি টাকাগুলো নিয়ে ইয়াতি রাজু লঞ্চে গিয়ে বলে, লেনিন ইতিমধ্যেই খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, তোমরা এই টাকাগুলো নিয়ে অবিলম্বে এখান থেকে পালিয়ে যাও, প্রয়োজন পড়লে আমি তোমাদের খবর পাঠাবো। কয়েকদিন পর বসন্ত সুস্থ হলে লেনিনকে বলে, ভারতী তোর জন্য অপেক্ষা করছে, তোর সাথে তার বিয়ে দেব বলে ওকে কথা দিয়েছিলাম, তাই আর দেরি না করে ওকে বিয়ে করে নেয়। বসন্তের কথাতে লেনিন ভারতীকে নিয়ে ভারতীর বাবা নীলকান্তমের কাছে এসে বলে, আপনার অনুমতি ছাড়া ভারতীকে বিয়ে করে আপনাকে অপমান করার ইচ্ছা আমার নেই। গ্রামের যে কেউ যে কোনো সাহায্য চাইলে আপনি কখনোই মানা না করে সাহায্য করেন, তাই আপনার মেয়েকে আমার হাতে তুলে দিয়ে আমাকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দিবেন। নিশ্চিন্তে থাকুন, আপনার মেয়েকে আমি 100 বছর অনেক সুখ শান্তিতে রাখবো। নীলকান্তম রাজি হয়ে যায়। এরপর শুরু হয় লেনিন এবং ভারতীর বিয়ের তোড়জোড়। জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয় তাদের বিয়ে, কিন্তু গ্রামের 1 মাস যাবৎ অনুষ্ঠিত হওয়া ভারত মিথ্যা উৎসবের শেষ অংশের বিশেষ এক প্রথাভিত্তিক অগ্নিকাণ্ড তখনও জ্বলছিল। সেই আগুন না নিভলে উৎসবের শেষ সমাপ্তি টানা সম্ভব হয় না। 1 মাস ধরে অগ্নিকাণ্ড কেন নিভছে না, এই নিয়ে গ্রামবাসী বেশ চিন্তায় পড়ে যায়। সিন এরপর নিয়ে আসা হয় রাঘব রেড্ডির দিকে। যে লজে ইয়াতি রাজু গুন্ডাদের সাথে কথা বলছিল তা লুকিয়ে লুকিয়ে দামোদর শুনে ফেলেছিল, তাই সে রাঘব রেড্ডির সাথে ইয়াতি রাজুর একটা মিটিং এর বন্দোবস্ত করে। ইয়াতি রাজু আসলে রাঘব তাকে বলে, তোর বসন্তের উপর কেন এত আক্রোশ তা আমি জানি না, কিন্তু ওকে মারার জন্য আমরা পুরোপুরি সাপোর্ট করব। এরপর রাঘব গিরি নামের এক ছেলেকে সেখানে উপস্থিত করে বলে, একে বসন্তের হসপিটালে কাজে লাগিয়ে দে, বসন্তের যাবতীয় খবরাখবর দেওয়ার জন্য ও কাজে আসবে। পরের দিনই এই গিরি বসন্তের কাছে কম্পাউন্ডার হিসেবে কাজে যোগ দেয়। বসন্ত প্রতিদিন রাতে গোবিন্দকে সুগারের ইনজেকশন দেওয়ার জন্য যেত। মূলত গোবিন্দ লুকিয়ে সুগারের ইনজেকশন নিত, যার কারণে বসন্ত দূরের একটা জমিতে গোবিন্দের কাছে আসতো। গিরি এটা নিজের চোখে দেখে দ্রুত তা রাঘব রেড্ডির লোকজনকে জানিয়ে দেয়। এর মধ্যে ভারতী কিছুটা দুর্বল বোধ করায় লেনিন তাকে নিয়ে নিজেদের হসপিটালে আসে। বসন্ত ভারতীকে পরীক্ষা করে বলে, খুশির খবর, ভারতী তো প্রেগনেন্ট। এতে করে লেনিন ভারতী দুজনেই খুশি হয়ে যায়। ভারতী আজকের দিনের জন্য বসন্তকেই ধন্যবাদ জানায়। বসন্ত আজকে তাদের একত্রিত করার জন্য আত্মত্যাগ না করলে
দুজনের খুশির খবর জানতে পারতো না। একটু পর গ্রামের অসুস্থ এক মেয়েকে নিয়ে কয়েকজন মানুষ হসপিটালে আসে। বসন্ত মেয়েটির সেবা করে পরিবারকে জানায় সে বিপদমুক্ত হয়ে গেছে। এতে করে পরিবার অনেক খুশি হয়। এরপর তিনজন নিজেদের গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে রাঘব রেড্ডি, ইয়াতিরাজু, দামোদর এবং তুলসী রাস্তার মাঝখানে ল্যান্ডমাইন পুঁতে গোপনে ওত পেতে অপেক্ষা করছে বসন্ত আসার জন্য। আজকে তারা বসন্তকে মেরেই দম নেবে। ওদিকে একটা জায়গায় গাড়ি থামিয়ে বসন্ত লেনিনকে বলে, এই গর্ত ভরা রাস্তায় যাতায়াত করা ভারতের জন্য একদমই ঠিক হবে না। তোরা মেইন রোড দিয়ে চলে যা, আমি জমিতে গিয়ে গোবিন্দ মামাকে ইঞ্জেকশন দিয়ে আসছে। এরপর বসন্ত একাই পায়ে হেঁটে জমির দিকে যেতে থাকে। তখন সে রাস্তায় একটা ল্যান্ড মাইনের তার দেখতে পায়। বসন্তের আশা দেখে সবাই একদম অ্যালার্ট হয়, কিন্তু বসন্ত ল্যান্ডমাইনের তারে পা না দিয়ে সেখান থেকে একটা গাছের গুড়ির উপর এসে বসে। এখানে যে সবাই মিলে বসন্তকে মারার জন্য ফাঁদ পেতে রেখেছিল তা বসন্ত আগে থেকেই জানতো। তাই বসন্ত গাছের গুড়ির উপর বসে বলে, তোমরা সবাই যে এখানে লুকিয়ে আছো তা কিন্তু আমি জানি। আমি তোমাদের একটা গল্প শোনাতে চাই। তখনই মুভির এক বড় টুইস্ট সামনে চলে আসে। বসন্ত 3 বছর আগে ভারতে গিয়ে প্রথমবার দেখার সময় তার প্রেমে পড়ে গিয়েছিল। তারা দুজন মাদ্রাজে পড়াশোনাও করেছিল একই কলেজে। বসন্ত কলেজে পড়ার সময় ভারতীকে গোপনে ভালোবাসতো, সারাক্ষণ ভারতীকেই দেখত, কিন্তু সে তার প্রেমের কথা কাউকে না বলে নিজের মনেই লুকিয়ে রেখেছিল। পড়াশোনা শেষ হওয়ার পরেও সে ভারতীকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তার ভারতের সাথে বিয়ে না হয়ে বড় মেয়ে বৈধের সাথে বিয়ে ঠিক হয়ে যায়। বসন্ত যে ভারতীকে ভালোবাসে এই কথা বসন্ত তার মা জয়ন্তীকে জানায়। জয়ন্তী ছেলের এই কথা শুনে বলে, ঠিক আছে, ভারতের সাথে কথা বলে দেখে। কিন্তু এখানে আসল একটা বিষয় হলো, বৈদেহী অনেক আগে থেকেই বসন্তকে ভালোবাসতো। এখন এই কথা যদি ভারতী জানতে পারে তবে ভারতী বসন্তকে বিয়ে করতে রাজি হবে না। তাই বৈদেহীকে পথ থেকে সরাতে বসন্ত তার মা এবং গোবিন্দ মামার সাথে প্ল্যান করে। প্রথমে বসন্ত ফোন করে বৈদেহীকে রাতের বেলা একটা জায়গা আসতে বলে। এরপর বসন্তের পরিকল্পনা অনুযায়ী গোবিন্দ তার লোকজনকে নিয়ে বৈদেহী এবং অন্য এক ছেলেকে মেরে ফেলে, যে ছেলেটার নাম সূর্য ছিল, যাকে আমরা আগেই দেখেছি। বৈদেহী অন্য কারোর সাথে পালিয়ে গেছে এটা সাজানোর জন্যই বসন্তই বৈদেহীর হাতের লেখা নকল করে বিয়ের আগের দিন বৈদেহীর ঘরে গোবিন্দকে দিয়ে ওই চিঠিটা পাঠায়। অর্থাৎ বৈদেহীকে মারার পেছনে মূল কালপিট এই বসন্তই ছিল। পরবর্তীতে ভারতের সাথে বসন্তের বিয়ে ঠিক হয়। প্ল্যান সফল হওয়ায় বসন্ত খুব খুশি ছিল, কিন্তু বিয়ের মঞ্চে এসে ভারতী যে লেনিনকে ভালোবাসে এই কথা জানিয়ে পুরো খেল উল্টিয়ে দেয়। বসন্ত রাজি না থাকা সত্ত্বেও তাদের ভালোবাসার সম্পর্কটা মেনে নিতে হয়, কিন্তু দুজনের ওপরই তার রাগ ছিল, শুধু অপেক্ষা করছিল প্রতিশোধ নেওয়ার সঠিক সময়ের। কিন্তু যখনই জানতে পারলো ভারতী প্রেগনেন্ট, তখন বসন্তের মাথা খারাপ হয়ে যায়। হাসপাতালে চিকিৎসা নিতে আসা ওই মেয়েকে বসন্ত তার ভালোবাসার গল্প শুনিয়ে বালিশ চাপা দিয়ে মেরে এখানে এসেছে। এভাবে সবটা জানানোর পর বসন্ত সবার উদ্দেশ্যে বলে, তোমাদের যা যা চাই আমি সবই দিব। ভারত মিত্র উৎসবে রাঘব রেড্ডির কাট আউট যেন আকাশ ছোঁয় সেই ব্যবস্থা করে দেব। চাচা ইয়াতিরাজু আপনাকে বানিয়ে দেব এলাকার বড় নেতা। দামোদর তোমাকে গয়না সোনা জমি লিখে দিব। তোমরা যে গিরিকে আমার খবরাখবর নেয়ার জন্য পাঠিয়েছো সেটাও আমি জানি, কিন্তু এখন শুধু তোমাদের আমার সাথে থাকতে হবে। আমি লেনিনকে মেরে আমার না পাওয়া প্রেমের অধ্যায়ের ইতি টানতে চাই। এসব বলে বসন্ত তার ব্যাগ ল্যান্ড মাইনের উপর ছুঁড়ে মারলে সেখানে পুঁতে রাখা বোমা ব্লাস্ট হয়। এতে করে গাছে আগুন ধরে যায়। সবাই আড়াল থেকে বাইরে এসে বসন্তকে সমর্থন জানায়। ওই যে উৎসবে আগুন এখনো জ্বলছে এর কারণটাও কিন্তু এই বসন্ত। উৎসবেই ভারতী লেনিনকে ভালোবেসেছিল, তাই এই উৎসবেই ভারতীর প্রেমের সমাপ্তি ঘটাতে অগ্নিকাণ্ড যেন না নেভে তার জন্য বসন্তই লোক ঠিক করে রেখেছিল। আগুন নিভলেই উৎসবের অন্তিম আনুষ্ঠানিকতা ও যাত্রা শেষ হবে। পরের দিন বসন্ত উৎসবের আগুন নিভিয়ে দেয়। এতে সমাপনী অনুষ্ঠান শুরু হয়ে যায়। সমাপনী মিছিলের ব্যবস্থা পুরো গ্রামে উদযাপন হতে থাকে। অন্যদিকে লেনিন কোনো কাজে পাশের একটা গ্রামে গিয়েছিল। সেখানে গিয়ে জানতে পারে নাটকের দলের লোকেরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তখনই হঠাৎ একটা দ্রুত গতির ট্রাক তার বন্ধুকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে লেনিনের বন্ধু সেখানেই মারা যায়। এতে লেনিন খুবই কষ্ট পায়। লেনিন এরপর দৌড়ে ট্রাকের কাছে পৌঁছায়। ট্রাকের ভেতরে বসেছিল গিরি। গিরি লেনিনকে প্রথমে বলে, বসন্ত কিন্তু মোটেও ভালো লোক নয়। বসন্ত ভারতীকে অনেক আগে থেকেই ভালোবাসে। বসন্তের এমন গোপন পরিচয় পেয়ে লেনিন একদম অবাক হয়ে যায়। গিরি এর পর একটা ক্যাসেট দিয়ে বলে, এটা বসন্তই আপনার জন্য পাঠিয়েছে। লেনিন ক্যাসেট প্লে করলে বসন্তের কণ্ঠ শুনতে পায়। আমার প্রেমের কথা তো কাউকেই বলতে পারলাম না, কিন্তু আমার প্রতিশোধের কথা তো অন্তত বলা উচিত। ভারতের সাথে যখন আমার বিয়ে ঠিক হয়েছিল তখন ভারতীকে তুলে নিয়ে এসে তোর হাতে তুলে দেওয়ার জন্য তোর বন্ধুরা প্ল্যান করেছিল না? সেই প্ল্যান করা তোর সব বন্ধুদের আমি মেরে ফেলেছি। এখন আর বাকি আছে শুধু মুরলি আর ভারতী। পারলে ওদের বাঁচিয়ে দেখা। এটা শুনে লেনিন দৌড়ে আসতে থাকে বাড়িতে এসে ভারতীকে খুঁজতে থাকে। ভারতী ঘর থেকে বেরিয়ে আসলে লেনিন যেন শান্তি পায়। এরপর লেনিন ভারতীকে বসন্তের পুরো ব্যাপারটা জানায়। সবকিছু শুনে ভারতী একদম অবাক হয়ে যায়।
এরপর ভারতীকে এখানে রাখাটা সেফ না ভেবে উৎসবের মূল চত্বরের নিরাপত্তা কক্ষে রেখে দরজা লাগিয়ে দেয়। বাইরে ভারতের পাহারার জন্য রাখে চাচা ইয়াতি রাজুকে। এজন্য একদম শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার অবস্থা। হায়রে। এরপর লেনিন বসন্তের কাছে আসে। বসন্ত তখন অন্য সাজে সজ্জিত ছিল। লেনিন এসে জিজ্ঞেস করে, তুই এসব কেন করছিস? মুরলি কোথায় আছে? সেখানে উপস্থিত সবাই শুধু লেনিনকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে। এতে করে লেনিন রেগে গিয়ে একজনের পা কেটে দেয়। বসন্ত তখন উল্টো লেনিনকে বলে, ভারতীকে মূল উৎসব চত্বরে এভাবে লুকিয়ে রাখাটা একদম চরম অপরাধ। কিন্তু লেনিন তো তার চাচা ইয়াতিরাজুকে পাহারার জন্য রেখেছিল, এটা বসন্ত কিভাবে জানলো? লেনিনের এবার চাচাকে নিয়ে সন্দেহ হয়, তাই তৎক্ষণাৎ নিরাপত্তা কক্ষের দিকে সে দৌড়ে যায়। দৌড়ে এসে দেখে ভেতরে ভারতী নেই, এমনকি বাইরে ইয়াতি রাজুও নেই। লেনিন ভারতীকে আশেপাশে খুঁজতে থাকলে তখনই মুরলি আমাকে ক্ষমা করে দিস সেটা বলে লেনিনের চোখে এক ধরনের বিষাক্ত কেমিক্যাল ছিটিয়ে দেয়। এই কেমিক্যালের কারণে লেনিন আর চোখ খুলতে পারে না। মুরলির এমনটা করার কারণ কি? আসলে বসন্তের লোকজন মুরলির পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। এর মধ্যেই বসন্ত এবং তার লোকেরা চারদিক থেকে লেনিনকে ঘিরে ফেলে। একদিকে চোখে তীব্র জ্বালা যন্ত্রণার কারণে চোখ খুলতে পারছে না, আর অন্যদিকে ভারতী কোথায় আছে তার কোনো খোঁজ নেই। এর উপর আবার নিজের প্রিয় মানুষেরা এভাবে প্রতারণা করলো। সব মিলিয়ে লেনিন মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়ে। লেনিন বসন্তের কাছে এসে আকতি মিনতি করে বলে, দয়া করে ভারতীকে ছেড়ে দাও, ও আমার জীবন। তখন বসন্ত বলে, ভারতী তো নিরাপদ কক্ষে নেই, সেও কি কোথায় পালিয়ে গেল নাকি ওপারে চলে গেল? বসন্তের এই কথাতে লেনিন অনেক রেগে যায়। রেগে গিয়ে হাতের কাছে থাকা ছুরি দিয়ে চোখ বন্ধ অবস্থায় বসন্তের দিকে তাক করে। বসন্ত তখন কৌশলে ভারতীকে তার জায়গায় নিয়ে আসে। এতে লেনিন চোখ বন্ধ অবস্থায় ভারতের শরীরে ছুরি চালিয়ে দেয়। এরপর তুলসী ভারতের মুখে বাঁধন খুলে দিলে ভারতী চিৎকার দিয়ে লেনিন বলে ডাকে। এতে লেনিন বুঝতে পারে ছুরিটা সে ভারতীর পেটে চালিয়েছে, তাই তখনই ছুরি পেট থেকে বের করে ফেলে। সাথে সাথে ভারতী লেনিনের কোলে ঢলে পড়ে। এরপর ধীরে ধীরে ভারতী লেনিনের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দেয়। এভাবে প্রাণ প্রিয় স্ত্রী ও অনাগত বাচ্চাকে হারিয়ে লেনিন চোখ খোলার চেষ্টা করে, কিন্তু পারে না, শুধু অনবরত কান্না করতে থাকে। নিজের হাতেই মারল। হায়। ভারতী মারা যাওয়ার পর গুন্ডারা মুরলিকেও মেরে ফেলে। এরপর বসন্ত লেনিনকে বলে, তোর উপর আমার বিন্দু মাত্র রাগ নেই, যা রাগ সবই ভারতের উপর। ও আমার হতে পারলো না, এই আক্ষেপ আর প্রতিশোধের আগুনই আমার মূল রাগ। পরবর্তীতে মুরলি সহ সবার মৃত্যুর দায় লেনিনের উপর দেয়া হয়, আর এতে করে লেনিন জেল খাটে। এরই সাথেই লেনিনের দিল্লিকে বলা পুরো গল্প শেষ হয়ে যায়। দিল্লি ছিল মুরলির ছেলে, তাই দিল্লি শুরুতে লেনিনকে মারতে এসেছিল। পুরো গল্প শোনানোর পর লেনিন দিল্লিকে বলে, তুই যদি এখনো বিশ্বাস করিস যে আমি তোর বাবাকে মেরেছি, তবে তুই আমাকে মেরে ফেলতে পারিস। তখন দিল্লি কেঁদে উঠে বলে, তোমাকে ভুল বোঝার জন্য আমাকে ক্ষমা করে দাও। এরপর সেই বারে থাকা সব গুন্ডারা লেনিনকে মারার জন্য প্রস্তুতি নিতে থাকে। লেনিন দিল্লিকে তাই বার থেকে চলে যেতে বলে। দিল্লি বার থেকে চলে যেতে থাকলে গুন্ডারা দিল্লিকে মারার জন্য চড়াও হলে লেনিন ড্রিঙ্কসের বোতল ছুঁড়ে সেই গুন্ডাকে মারে। শুরু হয় লেনিন ভার্সেস গুন্ডাদের মধ্যে তুমুল লড়াই। লেনিন এতটাই হিংস্র হয়ে উঠেছিল যে সবাইকে নৃশংসভাবে মারছিল, যা দেখে দামোদর ও তুলসী ভয় পেয়ে যায়। ওদিকে জয়ন্তী আসে তার ছেলে বসন্তের কাছে, এসে বলে, তুই যে পাপ করেছিস তার প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। আমি আজকে নিজে জেল থেকে লেনিনকে ছাড়িয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, আসলে জয়ন্তী জেলার কাছে এসে লেনিনকে মুক্ত করার জন্য সুপারিশ করেছিল। জয়ন্তী বসন্তের কর্মকাণ্ডে এরকমই অতিষ্ঠ হয়ে পড়েছিল। এই বসন্তের কারণে গ্রামের শান্ত পরিবেশ, নিয়ম কানুন সবকিছুই ধূলিসাৎ হয়ে গেছে। উৎসবও আর হয় না, যার কারণে গ্রামে বিপর্যয় নেমে এসেছে। এজন্য জয়ন্তী লেনিনকে জেল থেকে বের করে নিয়ে আসে। জয়ন্তী এবার তার ছেলে বসন্তকেও বলে, তোর পাপের শাস্তি এবার পাওয়ার সময় এসেছে। এদিকে দামোদর ও তুলসী লেনিনকে মারতে আসে, কিন্তু লেনিন চোখ খুলতেই তারা ভয় পেয়ে যায়। দেখে তার চোখের ভেতরে দাগ। আসলে এই কেমিক্যালের কারণে লেনিন অন্ধ হয়ে গিয়েছে, এটা এখন তারাও বুঝতে পারে। অন্ধ অবস্থাতেও এমন হিংস্রতা দেখে তারা ভয় পেয়ে যায়। ওদিকে জেলার আসে লেনিনের বাড়িতে, এসে দেখে ইয়াতি রাজুর মাথা ছাড়া বডি পড়ে আছে। জেলার বুঝতে পারে সবাই লেনিনের সাথে যা যা অন্যায় করেছে আজ সবকিছুর হিসাব সে উপরওয়ালার বিচারে আদায় করে নেবে। জেলার আগ থেকেই জানতো লেনিন অন্ধ, তাই তার ফোর্সকে বর্ণনা করে দিতে থাকে। অন্ধ অবস্থায় লেনিন কিভাবে মারলো? সেখানে টেলিফোনের তার ঝোলানো অবস্থায় ছিল, তার মানে ইয়াতি রাজু ফোনে কথা বলছিল। এমন সময় আক্রমণ করে লেনিন ইয়াতি রাজুকে মেরে ফেলে। আর লেনিন মূলত তার কুকুরের গলায় ঘুঙুরের আওয়াজ শুনে চলাফেরা করে। লেনিন এখন দেখতে না পারলেও তার শ্রবণ শক্তি এখন খুবই প্রখর ছিল। বারবার গাইস লেনিন বলতে গিয়ে লামিন ইয়ামালের কথা মনে পড়ছে। যাই হোক, এদিকে বারে যখন সবাই জানতে পারে লেনিন অন্ধ, তাই সেভাবেই সবাই মারার প্রস্তুতি নিতে থাকে। লেনিনের কুকুর তখন দামোদরের উপর আক্রমণ করে মেরে
ফেলে। এতে তুলসী সচেতন হয়। এর মধ্যে বারে চলে আসে বসন্ত। লেনিন গুন্ডাদের উপর আক্রমণ করার চেষ্টা করলেও সে কারোই কিছু করতে পারে না। এতে করে সবাই লেনিনকে নিয়ে হাসি ঠাট্টায় মেতে ওঠে। কিন্তু লেনিন তখন তার প্রখর শ্রবণ শক্তি কাজে লাগিয়ে এক এক করে নিমিষের মধ্যে অনেকগুলা গুন্ডাকে মেরে ফেলে। তা দেখে বসন্ত ও তুলসী চমকে ওঠে। তুলসী লেনিনকে মারার জন্য আক্রমণ করলে লেনিনকে তুলসীকে একদম নৃশংসভাবে গলায় আঘাত করে মেরে ফেলে। তখন বসন্ত লেনিনের বুকে এক ছুরি চালিয়ে দেয়। লেনিন এতে দুর্বল না হয়ে উল্টো বসন্তের উপরেই চড়াও হয়। বসন্তের উপর উঠে বলে, তোর উপর আমার কোনো রাগ নেই, ভারতের প্রতি কেবল ভালোবাসাই আছে। এটা বলেই বসন্তের গলায় একের পর এক ছুরি চালিয়ে বসন্তকে মেরে ফেলে। এরপর লেনিন চোখ বন্ধ অবস্থায় ভারতের সাথে কাটানো দিনগুলো মনে করতে থাকে। একটু পরেই সবাই বারে এসে লেনিনকে নিয়ে আসে উৎসবের মূল মাঠে। নিয়ে আসার সময় সৃষ্টিকর্তার রহমতে প্রচন্ড বৃষ্টি শুরু হলে গ্রামবাসী ও উপরওয়ালার আশীর্বাদ মনে করে। আর এখানেই শেষ হয়ে যায় মুভিটি। সব মিলিয়ে গল্পটা আসলে ভালো এবং চমৎকার আবেগময় ছিল। লেনিনের একসময় কিছুই ছিল না, পরবর্তীতে সে একটা পরিবার পেলেও আবার সেই পরিবারের চরম বিশ্বাসঘাতকতায় নিজের প্রিয়তম অনাগত সন্তানকে হারালো। গল্পটিতে চমৎকার প্রেম, অ্যাকশন, সাসপেন্স আর অবিশ্বাস্য সব টুইস্ট, থ্রিল ফুটে উঠেছে। আপনাদের কাছে এই মুভিটির এক্সপ্লেনেশন এবং স্টোরি কেমন লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। গাইস, এতক্ষণ আমি আরাফাত ছিল আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কি অসাধারণ সব মুভি এক্সপ্লেনেশন আরও দেখতে চাইলে সিনেম্যাক্স বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সিনেম্যাক্স বিডির সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো নতুন মুভির এক্সপ্লেনেশনে। আল্লাহ হাফেজ।